সুভাষ বোসকে নিয়ে কাজ করি, তার যদি কোনো ইতিহাস কারোর পছন্দ না হয়, সে যদি আমাকে মনে করে আমার চ্যানেলটা বন্ধ করে দেবে এবং সে কারণে আমার ভিডিওতে স্ট্রাইক দেবে, এবং এমন এমন ছবিতে স্ট্রাইক দিচ্ছে যেগুলো আমি কল্পনাও করতে পারছি না। পলিটিক্সে এটা নিয়ে কেউ গুরুত্ব দেবেই না, এটা নিয়ে কোনো কথাই বলবে না পলিটিক্স। সুভাষচন্দ্র বোস গুমনাহি বাবা সুভাষচন্দ্র বোস নয়, এটা যেটা বলেছিল সেই বেসিসে আমি প্রমাণ করে দিয়েছি যে প্রমাণের ভিত্তিতে ও বলছে এটা নয়, সেটা ফেক। নেতাজি যে ফিরেছিলেন তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে তার সঙ্গে যুক্ত মানুষগুলো সেই সময় সেখানে যেতেন, এবং যেভাবে দেশটা চলছিল উনি কোনোভাবে সেটা মেনে নেন। ওনার মধ্যে ভীষণ ক্ষোভ ছিল, একটা ভয়ঙ্কর রাগ ছিল, এবং সেটা উনি ওনার চিঠিতে লিখেছেন, এবং বেশ কিছু জায়গায় উনি লিখতেন যে ইউ ডেড ম্যান জিন্দা ভূত, মেরা নাম ইস দুনিয়া কি রেজিস্টার সে কাট দিয়া গয়া है। পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যে রহস্যের সমাধান আজ অব্দি হয়নি। রয়েছে অনেক রকমের রহস্য, যেমন ধরুন বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য। আজ অব্দি হয়তো অনেকে দাবি করছেন যে হ্যাঁ হয়ে তো গেছে, সমাধান তো করে ফেলেছি, কিন্তু না, তারপরেও হয়নি। এরকম অনেক রহস্যের মধ্যে একটা রহস্য অবশ্যই রয়েছে, সেটা হচ্ছে নেতাজির অন্তর্ধান রহস্য। মানুষটা কোথায় গেল? দেশ ছাড়লো, দেশ ছেড়ে চলে যাওয়ার পর, এই দেশে ফিরে আসার ইচ্ছে নিয়ে দেশ ছাড়ার পর সে কি দেশে এসেছিল? এই মানুষটাকে নিয়ে প্রশ্ন তো অনেক। উত্তর খোঁজার জন্য আজকে যার সঙ্গে কথা বলবো সে আমার এক সময়ের কলিগ কুনাল বোস। কুনাল, স্বাগত জানাই তোকে আজকে আমার পডকাস্টে। থ্যাংক ইউ। এবং মানে শুরুটা এখান থেকে করতে চাইবো যে নেতাজিকে বাছলি কেন? আরো তো অনেকজন ছিলেন যাদেরকে নিয়ে অনেক রিসার্চ হয়তো আমার দেশে হয় না। যেমন নেতাজিকে একটা উদাহরণ, বাঘা যতীনকে নিয়ে হয় না, ক্ষুদিরাম বোসকে নিয়ে হয় না। বাঘা যতীন বা ক্ষুদিরামের জীবনে তো রহস্য নেই। যে জিনিসটা আননোন তার প্রতি মানুষের উৎসাহ বা আগ্রহ বেশি থাকে না। বাঘা যতীনের জীবনের একটা স্টোরি আছে স্বাধীনতা সংগ্রামে, সেটা লোকে হয়তো কম বেশি জানে, এবং সেটা অলরেডি লিপিবদ্ধ, কেউ জানে না কারণ সে জানতে চায়নি তাই। ক্ষুদিরামেরও তাই। কিন্তু সুভাষ বোসের তো ইতিহাস লেখাই হয়নি। তো যে ইতিহাস লেখা হয়নি সেটা নিয়ে কাজ করে বেশি মজা না। মানে তোর এই কথা প্রসঙ্গে বলতে পারি যে সত্যজিৎ রায় তিনি যখন শান্তিনিকেতনে পড়াশোনা করছেন ফাইন আর্টস, তিনি অজন্তা ইলোরা গুহাচিত্র দেখার পর ডিসাইড করেছিলেন যে এই প্রফেশনে তিনি আর যাবেন না, কারণ অজন্তা ইলোরাতে যে গুহাচিত্র তৈরি হয়ে গেছে না, তারপর আর নতুন করে কিছু করা সম্ভব নয়। সত্যজিৎ রায় তারপর ডিসাইড করেছিলেন তিনি তার ওই ফাইন আর্টসের ক্লাস ইনকমপ্লিট রেখেই চলে এসেছিলেন কলকাতায়, এবং সেখান থেকে তার ফিল্ম নিয়ে ইন্টারেস্ট বাড়ে। এবং যেহেতু ভারতীয় ফিল্ম সত্যজিৎ রায়ের আগে সেভাবে ফ্লারিশ করেনি, বা সত্যজিৎ রায় যখন শুরু করছেন তখন কিছুই বা ইন্ডাস্ট্রিতে সেভাবে নেই 50s-এ, তো সত্যজিৎ রায় সেই কারণে প্রথম ফিল্মের কাজ শুরু করলেন, তারপর তো যা হলো। তো বিষয়টা হচ্ছে সুভাষচন্দ্র বোসের ব্যাপারটা এরকম ঠিক নয়, বাট স্টিল আমি বলছি যে যেহেতু ওটা মানে এখনো ওটার উপর আনকভার করা হয়নি সেভাবে। না দেখ, আমি যখন শুরুই যেভাবে করলাম যে রহস্য তো পৃথিবীতে অনেক আছে, তো আমি বলছি তো আমার বাড়ির ইন্টারেস্টটা গ্রো প্রতি আমার ইন্টারেস্ট বেশি থাকবে না। অ্যাডলফ হিটলারের থেকে সুভাষ বোস আমার কাছে বেশি ইন্টারেস্টিং, কারণ হি ইজ আওয়ার অ্যাকচুয়ালি লিবারেটর অফ ইন্ডিয়া। সো যে লিবারেশন দিল ইন্ডিয়াকে, সেই মানুষটা কোথায় গুমনামির অন্ধকারে হারিয়ে গেল, সেগুলো শুনতে অবাক লাগে না? যে একটা মানুষ ইন্ডিয়াতে বসেছিল কিন্তু আমরা কেউ জানি না। এটা বেশি ইন্টারেস্টিং না? যে একটা মানুষ ইন্ডিয়াতে দিনের পর দিন বছরের পর বছর কাটিয়েছে, আজ থেকে ধরে নে 40 ইয়ার্স মিনিমাম। তার মানে উনি চলে গেছেন 40 ইয়ার্স, কিন্তু তার আগে ধর আমি যে বলছি চলে গেছে তাতেও অনেকে আপত্তি দেখাবেন, বলবেন আপনি সব জানেন, চলে গেছেন কি করে বললেন? সেটাও ইভেন মিস্ট্রি একটা। সো এই যে মিস্ট্রি, এই মিস্ট্রিটা আমাকে একটা খুব অন্যদের মতনই আকর্ষিত করেছিল, কিন্তু অন্যরা সেটা নিয়ে হয়তো সবাই এগোয় না, আমি এগিয়েছি। কারণ জানিস যে আমাদের একটা জার্নালিস্টিক ভিউজ রয়েছে, আমরা সবসময় একটা অনুসন্ধিৎসু মন, জানার ইচ্ছা, জিজ্ঞাসা, সেখান থেকে গিয়েছি। নেতাজিকে নিয়ে অনেক কাজ করেছিস, আমরা জানি তোর সফলতার জায়গাটা, আমরা যারা ভিউয়ার, আমরা যারা তোকে দেখি, কিন্তু তোর পরিবার বা তোকে তো অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে এটা করার জন্য। সেই স্ট্রাগলের মধ্যে কখনো কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে, কোনো থ্রেটনিং এর মুখোমুখি হতে হয়েছে? অ্যাকচুয়ালি দেখ, সাফল্য ব্যাপারটা খুবই মানে
আমরা যেটাকে বলি সাফল্য আমার কাছে এটা নয়। সাফল্য নয় এই কারণ হচ্ছে এটা একটা জার্নি। এই জার্নিটাতে আমি কিছুটা পথ এগিয়েছি মাত্র, আর কিছু না। বেসিক্যালি আপেক্ষিক বিষয় তো সাফল্য। আমার পরিবার, আমার পরিচিত লোকজন তাদের মতন করে তাদেরকে ইভেন আমি কোনো ডিস্টার্ব করিনি সেটা নিয়ে, বা তারা আমাকে কখনো ডিস্টার্ব করেনি আমার কোনো কাজে, এটা বলতে পারি সাপোর্ট। বাট প্রবলেম এসেছে অবশ্যই এই নেতাজি নিয়ে কাজ করতে গিয়ে, যে আমার এগেনস্টে বা আমাদের মতো যারা নেতাজি নিয়ে কাজ করছি তাদের এগেনস্টে যে ষড়যন্ত্র চলছে সেটা আছে। আমার এগেনস্টে কেস করে দেওয়া, আমাকে কাজ করলেই ছবিতে এখানে স্ট্রাইক দিয়ে দেওয়া, চ্যানেল বন্ধ করে দেওয়া, চ্যানেল উড়িয়ে দেওয়া। চ্যানেল বন্ধ করে দেওয়ার কথাটা একবার শুনবো আমি। মানে কি বলতো, আমি বেসিক্যালি বলতে চাই না, কারণ পৃথিবীতে অনেক ভুলভাল লোক বেঁচে আছে, তো তাদের নিয়ে কথা বলতে চাই না। যদি কেউ নেতাজির ছবিতে নিজের কপিরাইট দাবি করে এবং সেটাকে, সেই কপিরাইটকে নিয়ে যারাই নেতাজির ছবি আপলোড করবে সেগুলোকে নিয়ে কপিরাইট দেবে এবং চ্যানেলগুলোকে, মানে সেটা আমি বলি না, ধ্রুব রাঠির সাথেও সেটা হয়েছে, মানে নেতাজি ইস্যুতেই। সো যিনি এটা করছেন আমি তাকে বারবারই একটা রিকোয়েস্ট করেছি যে এইগুলো করে লাভ নেই, কারণ নেতাজি কারো পার্সোনাল সম্পদ হতে পারে না। কিন্তু দেখ, এইগুলো তো আমাদের ব্যক্তিগতভাবে হার্ম করেছে আমাকে, কিন্তু আমি এখন আইনি পদক্ষেপ নিয়েছি। এবার ইউটিউবের যে জটিল একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের পাকে পড়ে কেউ যদি সারাক্ষণ আমার ভিডিওর দিকে তাকিয়ে বসে থাকে যে আমাকে স্ট্রাইক দেবে কি হবে, তো সেটা তো আমার কিছু করার না। আমি তো সারাদিন এইসব করি না, আমার তো অন্য কাজ রয়েছে। সুভাষ বোসকে নিয়ে কাজ করি, তার যদি কোনো ইতিহাস কারোর পছন্দ না হয়, সে যদি আমাকে মনে করে আমার চ্যানেলটা বন্ধ করে দেবে এবং সে কারণে আমার ভিডিওতে স্ট্রাইক দেবে, এবং এমন এমন ছবিতে স্ট্রাইক দিচ্ছে যেগুলো আমি কল্পনাও করতে পারছি না। সুভাষচন্দ্রের পরিবারের লোকেদের ছবিতেও স্ট্রাইক দিয়ে দিচ্ছে, মানে কোথা থেকে সম্ভব আমি জানি না। ইউটিউব আমাকে সেই সোর্স ফাইলটা দেয় না যেখান থেকে এই জিনিসটা উনি করছেন। তো আমার ওনার কাছে একটা রিকোয়েস্ট, যে উনি যেটা করছেন অস্ট্রেলিয়ায় বসে বসে, এগুলো করবেন না। আপনার বয়স হয়েছে, আপনি এখন এই জায়গায় দাঁড়িয়ে একটা রেসপেক্টেড জায়গায়, আপনি কেন করছেন আপনার ছবি, বা আপনি সবসময় আমার ছবি। উনি বলছেন আমার বইটার উপরে কেস করছে, আমার বইয়ের মধ্যে কোনো ছবিই নেই। কে করছে তার নাম? আর নাম ফাম বলবো না, কারণ আমি কাউকে হাইলাইট করতে চাই না। প্রথমত এরা এত এমন মহান ব্যক্তিত্ব নিয়ে এদের নাম বলতে হবে, নাম বলে আমি কেন তাকে প্রচার দেবো? অনেকেই নাম জানে, অনেকেই আমার ইউটিউবের লাইভ টাইভ শুনেছে, কিন্তু এগুলো ঠিক না। এগুলো একটা ভালো কাজকে আটকে দেয়। যাই না, এটা এই মানসিকতাগুলো কি বলবো। আমি নেতাজির প্রসঙ্গে আরো বিশদে আসবো তোর কাছে, কিন্তু তার আগে বল, যখন এই তোর মানে স্ট্রাইক খেলো, বন্ধ হয়ে গেল চ্যানেল, তুই আবার কাজটা করছিস, বা আজকে এইখানে দাঁড়িয়ে তুই যাই বলিস না কেন, আমাদের কাছে তুই সফল, মানে আমাদের চোখে তুই সফল এই জায়গা থেকে, কারণ নেতাজিকে নিয়ে কাজ খুব কম মানুষ করে সফলতার সঙ্গে। তো তুই মোটিভেশনটা আবার পেলি কি করে যে আবার নতুন করে কাজ শুরু করবো? আইনি জটিলতা এখন যেমন এসছে, আইনি জটিলতাগুলো খুব বাজে জিনিস, মানে এগুলো তো কখনোই কনসেন্ট্রেট করতে দেয় না। আমি তখন চ্যানেল উড়ে যাওয়ার পর, তখন আমার মনে হয়েছিল যে প্যাশনটা যদি থাকে তাহলে তুই আবার ট্রাই করবি না, কারণ তোর তো উদ্দেশ্য কারো ছবি চুরি করে কাজ করা নয়। ইভেন যখন প্রথম ঘটনাটা ঘটেছিল আমি জানতামও না ওটা কারো কপিরাইট আছে, ইভেন কপিরাইট নেই, আমি 100% বিলিভ করি। এটা যদি চ্যালেঞ্জ হয় হাই লেভেলে কোর্টে, যদি কেসটা একদম শেষ হবে যখন, সেদিনকে দেখা যাবে যে কোনো কপিরাইট নেই। তো সেটা তো একটা বড়, মানে লম্বা একটা খেলা। সেই খেলাতে অনেকেই কোর্ট, আইন এগুলোকে হাতিয়ার, তার যে লুপ হোলস গুলো আছে সেগুলোকে হাতিয়ার করে অনেকেই অনেক কিছু করছে আমার এগেনস্টে। এখন ব্যাপারটা হচ্ছে, আমার কাছে প্যাশন ছিল ইউটিউব, তো ইউটিউবের প্যাশনটা আমি কখনো ছাড়িনি, সেই জন্য আমার কাছ দিয়ে কখনো, ইভেন আমি এখনো ভাবি যে আমার চ্যানেল যদি আবার কেউ কখনো উড়িয়ে দেয়, যে আমি আবারও কাজ করবো, আমাকে থামানো তো সহজ নয়। তো ওটা আমার মাথায় আছে। এখন তো ধর কুণাল বোস একটা নাম, কিন্তু সেই সময় তো সেটা তখন ওই আজকের মতো তোর পরিচিতি বা তোর যাই বল, এই জনপ্রিয়তা সেটা তো সেই সময় এতটা ছিল না। কিন্তু জনপ্রিয়তা ছিল না, না ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের কাজের দ্বারা লোকের কাছে পরিচিত হই না। তো লোকে যদি কাজ ভালোবাসে তাহলে তোকে মনে রাখবে। আর সেদিনকে আমি আমার কাজটাকে আবার নতুন করে দেখাতে পেরেছিলাম মানুষজনকে, মানুষজন সেটা দেখে ইন্টারেস্ট পেয়েছিল এবং আবার নতুন করে আমার কাজটাকে অ্যাকসেপ্ট করেছিল। এবার ওটা তো ধীরে ধীরে উঠেছি আমি, আমাকে তো কালকে সাবস্ক্রাইব যারা করেছিল সব তো হারিয়ে গেছিল না, আমার সময় লেগেছিল, কিন্তু যা হয় ভালোর জন্য হয়। তুই কোন প্রচারটাকে তোর, মানে তোর বেশি ভালো লাগার প্রচার কোনটা? ইউটিউবে তুই নেতাজির কথা বলছিস, সেটা সেইভাবে মানুষকে জানানোটা তোর কাছে বেশি ইন্টারেস্টিং, নাকি বই লিখা? না, বইটা আমি সত্যি কথা বলতে আমার কোনো প্ল্যানিং এ ছিল না। আচ্ছা, আমি বই নিয়ে কোনো ভাবে ভাবিও নি কখনো। একজন বিখ্যাত, মানে বিখ্যাত ইন দ্য সেন্স পরিচিত একজন ভ্রমণ নিয়ে কাজ করা ব্যক্তি
যিনি তার খুব বিখ্যাত ভ্রমণের একটা বই ছিল একসময়, তিনি আমাকে একবার ফোন করে বলেছিলেন যে এরকম একটা কাজ যদি আমি করি তাহলে উনি ওটাকে পাবলিশ করতে পারেন। আচ্ছা, তো যেভাবে হোক সেটা হয়নি, কিন্তু উনি, এটা ঠিক কথা যে উনি কিন্তু আমাকে প্রথম এটা বলেছিলেন। তারপরে এই প্রকাশনীটা যাদের সাথে আমি কাজ করেছিলাম, শালিধান, ওরা আমাকে ফোন করে 2025-এর অগস্টে না জুলাইতে এরকম সময়। তো ওরা আমাকে ফোন করে বলে যে আপনি কাজটা করুন, আমরা আছি। এখন বই লিখবো কখন, মানে এত সময় কোথায়? তো থ্যাঙ্কস টু মাই টিম যারা এই কাজটাকে হেল্প করেছে, কারণ ইন্টারভিউ বেস, তো ইন্টারভিউ দেখে দেখে লেখা, সেই জিনিসগুলো করতে ওদের হেল্প লেগেছে। প্লাস তাকে সেগুলোকে জোড়া এবার আলাদা আলাদা করে বিভিন্ন, তো টিমের একটা এডিটোরিয়াল পার্ট ছিল, ওরা তো হেল্প করেছেই। তো সেখান থেকে কাজটা হয়েছে। আমি বইয়ের জায়গা থেকে একটা কথা বলতে চাই যে বই লিখলে মানুষ এলিট ভাবে, বই লিখলে মানুষ এলিট হয়। তারা ইউটিউবে অতটা ইউটিউব করছে আছে, বই টই লিখলে সমাজে আজকে আজও বাঙালি সমাজে বই লিখলে একটু প্রাধান্য পাওয়া যায়। অনেকবার তুমি একটা স্টেপ মারলো, তুমি লেখক হয়েছো। আমি কিন্তু এসব ভেবে কিচ্ছু করি না। আমার কাজ ওটা বহু বছরের কিছু কাজ জমা ছিল, সেটাই বই আকারে বেরিয়েছে। আয়াম বোসেরই কাজ ওটা, আলাদা কিছু না। এরকম না যে বইয়ের জন্য কিছু করেছি। বইতে তো এমন অনেক কিছু তুই লিখেছিস যার জন্য মার্ক করা হতে পারে তোকে। বইয়ে যেগুলো লেখা আছে সেগুলো ভিডিওতেও আছে। হুম, নতুন করে কিছু লিখিনি বইয়ে। মার্ক কারা করবে, মানে পলিটিক্যালি করবে না। হুম, আমি সেটাই পলিটিক্সে বলছি। এটা নিয়ে কেউ গুরুত্ব দেবেই না, এটা নিয়ে কোনো কথাই বলবে না পলিটিক্স। কেন? এটাকে সিক্রেটলি এটাকে হাইড অ্যাভয়েড করা হয় ইন্ডিয়ান পলিটিক্সে। এই ইস্যুটা যদি সামনে চলে আসে তাহলে সেটা খবর হয়ে যাবে সেখানে। সেই জন্য এক্ষেত্রে পলিসি হচ্ছে ইগনোরেন্স। মানে ধর যেটা আমি ইগনোর করব সেটা নিয়ে তো ইস্যুই হবে না। কেউ হয়তো চিৎকার করছে, তাকে যত রামশ্যাম যদুমধু কেউ জানি না, আমার মতন কুণাল বোসের মতন এরকম কত লোক করছে। আমাদের ধর বাংলায় করছে, বাংলার বাইরে করছে, আমি দর্শককে জানাবোই না। আমি যদি গভর্নমেন্ট মনে করি যে এটা আমি পাত্তাই দিচ্ছি না, ও করছে করছুক, দুটো লোক জানে, ও আমি যদি এটা নিয়ে বিতর্ক করি তাহলে 2000 লোক জেনে যাবে, এরকম একটা ব্যাপার সেন্ট্রালের মানুষ। এটা নিয়ে এত মানে গোপনীয়তা এটা কেন? পলিসি আছে, সেন্ট্রালের পলিসি আছে, কারণ সেন্ট্রাল এগুলোতে যে করতে চায় না, কারণ এগুলো সমস্যা হবে, এগুলোতে প্রবলেম হবে ইন্ডিয়ান তুই আমাকে একটা গভর্নমেন্ট। কথা বল, তুই তো ভিডিওতেও বলেছিস, তুই বইতেও লিখেছিস ওই দাঁতের ডিএনএ এর যে বিষয়টা, আমাকে একটু বল এই বিষয়টা কি, জানবো একটু তোর কাছে। আর সমস্যাটা কোথায়? দাঁতের ডিএনএ নিয়ে কোনো সমস্যা নেই। দাঁতের ডিএনএটা গভর্নমেন্ট যেটা রিপ্লাই করেছিল সেটা খুব ভয়ঙ্কর ছিল, যেটাতে বলেছিল তাদের ডিএনএ রিপোর্টটা বাইরে আসলে তাদের নাকি দেশের সমস্যা। ইন্টিগ্রিটি সোভেন্ট্রিতে প্রবলেম হবে। কেন? হ্যাঁ হবে, কারণ হি ওয়াজ সুভাষচন্দ্র বোস, তার মানে ব্যাপারটা সামনে চলে আসবে না। দাঁতের ডিএনএটা কি, মানে একটু আমাকে মানে আগে থেকে বল বিষয়টা কি, দাঁতের ডিএনএটা কোথা থেকে পাওয়া গেছে, কি হয়েছে? এটা বহু জায়গায় বহুবার বলেছি। মুখার্জি কমিশন যখন কিছু দাঁত পেয়েছিল ভগবানজি দেশলাইয়ের বাক্সের মধ্যে থেকে, সেই দাঁতের ডিএনএ টেস্ট হয়েছিল, এবং সেই টেস্টের পর দুটো ল্যাব, সিডিএফডি হায়দ্রাবাদ এবং সিএফএসএল কলকাতা, হায়দ্রাবাদের স্যাম্পল সাফিসিয়েন্ট নয় বলে ওরা করে দিয়েছিল, খারিজ করেছিল, কিন্তু সিএফএসএল কলকাতা বলেছিল নেগেটিভ। কিন্তু প্রথমে এটা জানা গিয়েছিল ব্যক্তিগতভাবে যে ওটা পজিটিভ, পরে যখন মুখার্জি কমিশনের রিপোর্টটা আসে ওটা নেগেটিভ বলা হয়। কিন্তু সেই সময় কোনো ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট দেওয়া হয়নি, মানে যে কোনো ডিএনএ টেস্টের ক্ষেত্রে ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট দরকার হয়, যেমন আচ্ছা। এক্সরের জন্য এক্সরে প্লেট। আচ্ছা। এক্সরে প্লেট ডাক্তার যিনি খুলে দেখে, হুম, ইমপ্রেশন কাগজে কি লেখা আছে ম্যাটার করে না। হুম, ওরকমই এক্সপার্টরা যখন কোনো ডিএনএ ম্যাপিং করে তখন ওইটা দেখে যে কিভাবে, রিপোর্টটা দেখে অ্যাকচুয়ালি। আচ্ছা। তো ডিএনএ ম্যাপিং এর যে অ্যাকচুয়াল রিপোর্ট হয়, যেটাকে বলা হচ্ছে ইলেকট্রোফেরোগ্রাম, সেটা সেই সময় মিসিং ছিল, সেটা দেওয়া হয়নি জাস্টিস মুখার্জিকে। তো পরবর্তীকালে আমাদেরই পরিচিত সায়ক সেন ও একটা আরটিআই করেছিল, ইন্ডিয়ান গভর্নমেন্টকে জানতে চায় যে ওটা কোথায় আছে, তো ইন্ডিয়ান গভর্নমেন্ট রিপ্লাই করেছিল ইট ইজ মিসিং। তো সেটা নিয়ে খুব মিডিয়াতে কথা হয়েছিল 2022 বা 21 এই সময়টাতে। তো এটা নিয়ে খুব কথা টথা হয়। তারপরে 2022-এ আবার এটা নিয়ে আরটিআই করা হয়। তখন গভর্নমেন্ট আবার একটা টুইটারের মাধ্যমে জানিয়ে দিয়েছিল যে না আমাদের কাছে আছে। আচ্ছা। প্রথমে বলেছিল নেই। তো সেকেন্ড টাইম যখন আবার ফার্দার আরটিআই হয় তখন ওই আরটিআই এটা বলা হয়েছিল যে আমাদের কাছে একজন অনামী সাধুর দাঁতের ডিএনএ রিপোর্ট আছে, কিন্তু সেটা কাউকে দেওয়া যাবে না, থার্ড পার্টিকে। এবার ফার্স্ট পার্টিকে সেটা জানি না, সেকেন্ড পার্টিকে সেটাই জানি না, থার্ড পার্টিকে দেওয়া যাবে না। এবং বলেছিল কেন দেওয়া যাবে না, তার রিজন হচ্ছে দুটো ক্লজ দিয়েছিল। তো দুটো ক্লজের মধ্যে দুটোকে যদি, ভারতের সার্বভৌমত্বে আঘাত লাগে। হ্যাঁ ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা। এই অদ্ভুত লাগছে আমার। হ্যাঁ অদ্ভুত লাগার কথা নয়, কারণ এটা কিন্তু বারবার বলা হয়েছে সুভাষচন্দ্র যদি বাইরে আসতেন তাহলে দেশে রায়ট হয়ে যেতে পারে।
রাইট হয়ে যেতে পারে, কারণ পলিটিক্যালি ব্যাপারগুলো বেরিয়ে আসবে না, পাবলিক খেপে যাবে পলিটিক্সে সেই সব নোংরামিগুলো যখন বাইরে আসবে। গভর্নমেন্ট ওটা বের করতে তুই চায় না। কি কতটুকু জানতে পেরেছিস এই নোংরামিগুলো সম্পর্কে? আরে গভর্নমেন্ট লুকিয়ে গেছিল না পুরো ব্যাপারটাকে, না সুভাষচন্দ্র মানে আমি বলছি হিস্ট্রিটাকে। তুই ধর যাদের সঙ্গে কথা বলেছিস, যে গবেষকদের সঙ্গে কথা বলেছিস, যা যা তথ্য তুই জানিস, সেগুলো কি সবটা তোর পক্ষেই রিভিল করা সম্ভব? না দেখ, বিভিন্ন সময় বিভিন্ন রিসার্চাররা কাজ করেছে। আমাদের রিসার্চারদের একটা প্রবলেম হচ্ছে, সবাই সবাইকে মনে করে দে আর দ্য অনলি হিরোজ, বাকিরা কিছু না। এটা একটা সাইকোলজি আছে আমাদের এই নেতাজি নিয়ে গবেষণার ক্ষেত্রে। আচ্ছা। মনে করে যে উনি যেটা বলছেন সেটাই ঠিক, বাকিরা কোনো ঠিক মানে কেউ, তুই কোনো একটা ডকুমেন্টস আনতে পারিসই না, মানে বাকি কয়েকজন আছে তারা অথরিটি নিয়ে বসে আছে, এরকম একটা ব্যাপার আছে অনেকে। আচ্ছা। সো সবাই কাজ করেছে, অনেকেই অনেক কিছু এনেছে, অস্বীকার করার জায়গা নেই। আমি অনেক এক্সক্লুসিভ জিনিস দেখিয়েছি, আমার বইতে সেগুলো আছে। যেমন ধর বিষ্ণু সাহায় কমিশন, যে কারণে ডিএনএ মানে সুভাষচন্দ্র বোস গুমনামি বাবা সুভাষচন্দ্র বোস নয়, এটা যেটা বলেছিল সেই বেসিসে আমি প্রমাণ করে দিয়েছি যে প্রমাণের ভিত্তিতে ও বলছে এটা নয়, সেটা ফেক, আচ্ছা। সেটা আমি প্রমাণ করে দিয়েছি। এবং সেই যে বিষ্ণু সাহার যে রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতে গুমনামি বাবা বা ভগবানজির যত বিলঙ্গিংস ছিল, জিনিসপত্র 85-এ ওনার চলে যাওয়ার পর সমস্ত কিছু রামকথা সংগ্রহালয়ে রাখা ছিল, সেগুলোকে সরিয়ে দিয়েছে ইউপি গভর্নমেন্ট। বলছে বিষ্ণু সাহায় তো বলেই দিয়েছে যে গুমনামি বাবা নেতাজি নয়, কিন্তু বিষ্ণু স্যার ফাইন্ডিংস ছিল যে হু ওয়াজ নেতাজি মানে গুমনামি বাবা, উনি সেটা বলেননি। উনি বলেছেন যে হি ইজ সুভাষচন্দ্র বোস ফলো। না তুই আমাকে একটা কথা বল, একটা ন্যারেটিভ তৈরি হয়ে আছে যে নেতাজি এই দেশে ফিরেছিলেন বা নেতাজি ওই বিমান দুর্ঘটনায় মারা যাননি, এই ন্যারেটিভটা তৈরি করে রাখার পেছনে কংগ্রেসের একটা হাত আছে। বিমান যদি দুর্ঘটনা, এটা হ্যাঁ, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তো বর্তমান বিমান সরকারের দুর্ঘটনার ন্যারেটিভটা অ্যাকচুয়ালি সুভাষ বোস তৈরি করেছিলেন। হুম। বিমান দুর্ঘটনা যে ঘটেছে হ্যাঁ। এটা নেতাজি নিজে তৈরি করেছিলেন হ্যাঁ। সেই সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, পুরো ব্যাপারটাকে ক্যামোফ্লেজ করার জন্য। এবার কংগ্রেসের জন্য সেটা সুবিধা হয়ে গেছে, হুম। কিছু তার পরিবারের লোকজন আশেপাশে যারা সব তখনকার সময় সব কি বলবো মানে সুবিধাভোগীরা ছিল, তাদের জন্য ওটাই বেস্ট, কারণ নেতাজি বাইরে আসলে তো তাদের সত্য বেরিয়ে যাবে না। তাই তারা এখনো ওই এজেন্ডাকে নিয়ে বসে আছে। সুভাষচন্দ্র, নেতাজি পরিবারের কিছু আছে যারা সুভাষচন্দ্রকে তাদের ইচ্ছা মতন মারে। ধর আমার মনে হলো এই সাল অব্দি নেতাজিকে মারবো না, এই সাল অব্দি নেতাজি ওনাদের কাছে বিমান দুর্ঘটনায় মরেনি, 18th অগস্ট ভুল। এখন একজন আছেন যিনি আবার নতুন করে পার্টি তৈরি করেছেন, দুটো পার্টি থেকে ফুসফাস হয়ে গেছে, একটাতে ভোটের আগে জয়েন করেছিল, তারপরে সূর্য ফুর্য ডুবে গেছে ওখানে যাওয়ার পর, তো এখন উনি চাঁদের আলো নিয়ে ওরা নতুন পার্টি খুলেছেন, তো সেই পার্টিতে আবার লোকজনকে ডাকছেন। বেসিক্যালি পুরো পলিটিক্যাল ধান্দাবাজি। একটা লোক 18th অগস্টে রাস্তায় নামলো আমাদের সঙ্গে, সে বললো যে নেতাজি সে যে ঘড়িটা পড়েছিল সেই সময় সেটা নাকি পুড়ে যাওয়া গেছিল, যেটা ওনার বাবা নাকি ওটা দেখেছেন, ল্যাবে নিয়ে গিয়ে অ্যাসিড দিয়ে পোড়ানো হয়েছে, এইসব বললেন টললেন। এখন কোন মন্ত্র বলে নেতাজির পরিবারের এই লোকেরা হঠাৎ করে তাদের মনে হলো নেতাজি নাকি বিমান দুর্ঘটনায় মারা গেছে, এবং সেটাই সবাইকে বলে বেড়ায়। এখন আমি ওনাকে একবার দু একবার ফোন করেছিলাম, আমার ফোনও ধরে না, হয়তো রিপ্লাই দিতে পারবে না সে কারণে ধরে না, কিন্তু এদের প্রপাগান্ডা আছে। তো এই প্রপাগান্ডা নিয়ে কিছু লোক চলে। এবার সুভাষ বোস যে রাশিয়াতে ছিল তারও অনেক ধরনের হেয়ারসে রয়েছে, তিনি যে ইন্ডিয়াতে ফিরেছিলেন এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তুই আমাকে বল, নেতাজি ভারতে ফিরেছিলেন, তার সব থেকে মানে কি বলবো মানে সব বড় প্রমাণ থেকে কি? বড় প্রমাণ তুই কোনটা বিশ্বাস করিস? আছে হয়তো অনেক প্রমাণ। বিশ্বাস না, এরকম প্রচুর কিছু পড়ে আছে মার্কেটে, মানে তুমি শুধু উল্টে দেখো। ব্যাপারটা হচ্ছে যেটাকে আমরা বলি যে মানে এভিডেন্স, আমরা বলি একটাকে ক্লিনচিং এভিডেন্স, ঠিক আছে, সেইটা নেই, এটা ঠিক কথা। কোনো কিছুরই ক্লিনচিং এভিডেন্স নেই, না বিমান দুর্ঘটনার আছে না নেতাজির ফেরার আছে। কিন্তু তুই সার্কামস্টান্সিয়াল এভিডেন্স যদি দেখিস নেতাজির ফেরার, তাহলে লাখ লাখ আছে, এরকম বলতে পারি। নেতাজি যে ফিরেছিলেন তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে তার সঙ্গে যুক্ত মানুষগুলো সেই সময় সেখানে যেতেন, এবং তাদের যাদের যাদের ইন্টারভিউ করেছি, যাদের সাথে কথা বলেছি, তারা সবাই এক কথা বলছেন। এরকম নয় যে সে কেউ দেবারতী, কেউ কুণাল বা কেউ আরাত্রিকা, যে সবাই সবাইকে চেনে, এরকম কিন্তু নয়, কেউ কাউকে চেনেই না। কেউ উত্তরপ্রদেশে থাকে, কেউ কলকাতা থাকে, কেউ হয়তো অন্য জায়গায় থাকে, কিন্তু সবাই এক কথা বলছেন, কারোর সাথে কারো কোনো ব্যক্তিগত আলাপও নেই। যেমন ধর ফৈজাবাদ বা ওইসব এলাকায় যারা ওনাকে মিট করতেন পার্সোনালি, যেখানে ওরা অনেকেই, কেউ ডাক্তার ছিলেন, কেউ ওখানকার লোকাল, কেউ পেপার দিতেন, তাদের মধ্যে ব্যাপারটা একরকম। না আমাকে এটা একটু বল, যে নেতাজি দেশ ছাড়লেন, দেশ ছাড়ার পর যখন ফিরে আসছেন তখন
ফিরে আসার কারণ আমি সেটাতে যাচ্ছি না, আমি বলছি এই যে বিভিন্ন জায়গার মানুষগুলো নেতাজির সঙ্গে কানেক্টেড, তারা হ্যাঁ। কি কারণে কানেক্টেড হচ্ছেন? দেখ, ব্যাপারটা হচ্ছে প্রথম যখন উনি এসেছিলেন, যেটা বলা লেট 50s এসেছিলেন এখানে, লেট মানে 50s, স্টালিন আচ্ছা আমলের, স্টালিনের সময় শেষ হয়ে যাওয়ার পর উনি দেশে ফিরেছিলেন আচ্ছা সোভিয়েত ইউনিয়ন থেকে। এবার উনি এখানে যখন আসেন, উনি তো ওনার যারা খুব ক্লোজ তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন না, যাদেরকে উনি চিনতেন স্বাধীনতার আগে। তো তাদের মধ্যে কিছু কিছু লোককে উনি যোগাযোগ করেছিলেন, এবং তিনি কিছু জিনিস মাথায় রেখেছিলেন যে খুব আবেগপ্রবণ লোককে যোগাযোগ করব না। তারা বলে দিতে পারে না, বেশি আবেগ, ভালোবাসা না, ভালোবাসা আবেগ তারিত হয়ে বলে দেবে সবকিছু। ওইরকম লোককে উনি অ্যাভয়েড করতেন, বারবার অ্যাভয়েড করেছেন এই ধরনের লোকজনকে, যারা একটু আবেগ তারিত, মানে সামলাতে পারবে না, সিক্রেট রাখতে পারবে না। তো এর মধ্যে প্রথম খবরটা যখন এসেছিল যে প্রফেসর অতুল সেন, যিনি সুভাষচন্দ্রকে আগে থেকে চিনতেন, প্রফেসর অতুল সেন সামহাও ওনার সাথে গিয়ে মিট করেছিলেন উত্তরপ্রদেশে। আচ্ছা এবং তিনি এই খবরটা বেরিয়ে আসার পর মানে ওনাকে ভগবানজি বলেছিলেন এগুলো কাউকে বলবেন না, কিন্তু উনি সবাইকে সেটা বলতেন। উনি চাইতেন না যে ওনাকে কেউ ডিস্টার্ব করুক, ইদার অর হয়তো ওনার উপর রেস্ট্রিকশনস ছিল যে উনি যাতে বাইরে না আসেন। গভর্নমেন্ট হয়তো সেরকম ওনার উপর একটা রেস্ট্রিকশনস রেখেছিল, বা এটা বলতে পারে যে কোনো চুক্তি হয়েছিল। আচ্ছা প্লাস ওনার অনেক নিজের অভিমান ছিল, অনেক ক্ষোভ ছিল। এগুলো তো সব পলিটিক্যাল বড় বড় ব্যাপার, তোর আর আমার গল্প নয়। অতুল সেন বেরিয়ে এসে সমস্তটাই নেহরুকে চিঠি লিখে জানিয়ে দেন। এই চিঠি লিখে জানানোর পর কিন্তু আরো এদের একটা সন্দেহ বাড়তে থাকে, বা এদের মধ্যে একটা শৈলমারি, শোলমারি সাধু সেই সময়ই হয়েছিল। তখনই আচ্ছা। একটা মানুষের মধ্যে নতুন করে জানার ইচ্ছে, যে অনেকে বলে ভগবানজি ওখানে ছিলেন কিন্তু আমাদের সরে গিয়েছিলেন। তো ব্যাপারটা হচ্ছে কি, এরপর আস্তে আস্তে খবরগুলো ছড়াতে শুরু করে কলকাতায়। তখন তার যারা ক্লোজ ছিলেন, বিশেষ করে জয়শ্রী গ্রুপ, জয়শ্রী গ্রুপের প্রধান ছিলেন লীলা রায়, অনিল রায়, যারা শ্রীসংঘ বা দীপালি সংঘ, শ্রীসংঘ ছিল অনিল রায়, তারা ওখান থেকে পরবর্তীকালে বেঙ্গল ভলেন্টিয়ার্সে জয়েন করেছিল আচ্ছা। সুভাষচন্দ্রের সঙ্গে, আচ্ছা। এবং তারপর ফরওয়ার্ড ব্লক। এই লোকজন, এদের মধ্যে লীলা রায়, যিনি অ্যাকচুয়ালি জয়শ্রী বলে একটা পত্রিকা চালাতেন, খুব নাম করা পত্রিকা এখনো আছে, সেটা ওদের একটা বড় গ্রুপ ছিল, অনেক লোকজন সেখানে আছেন, যেহেতু একটা হাউস। এবং লীলা রায় মানে এই যে পত্রিকাটা চালু করেছিলেন, এটা অনেকদিন আগে রবীন্দ্রনাথ নামকরণ করেছিলেন। আচ্ছা এবং সেই লীলারাই কিন্তু খবর পান এবং একে একে করে লোকজনকে পাঠান সেখানে। তাদের মধ্যে প্রথম ছিলেন পবিত্র মোহন রায়, ডক্টর পবিত্র মোহন রায়, যিনি সুভাষচন্দ্রের আইএনএর সিক্রেট সার্ভিসের প্রধান ছিলেন। আচ্ছা হ্যাঁ, তিনি যান ওখানে। তিনি জানতে পারেন যে উনি এরকম এসছেন, কিন্তু অত সহজ হয়নি যোগাযোগ করা, মানে যোগাযোগ করতে পারছিলেন না, দেখাই দিতেন না। অনেক করে অনেক সময় লেগেছে, তারপরে ফাইনালি ওনার সাথে যোগাযোগ হয়, এবং পরবর্তীকালে শেষ সময় পর্যন্ত পবিত্রকে খুব বিশ্বাস করতেন। কিন্তু পবিত্র মোহন রায় নিজের সারা জীবন পর্যন্ত কখনো মুখ খোলেননি যে ওনাকে উনি যে রূপে দেখেছেন, ব্যক্তিগত লেভেলে বলেছেন, কিন্তু কখনো পুলিশকে, আইবি ওনাকে জেরা করেছিল ওনার মৃত্যুর আগে, কিন্তু বলেননি। এবার পবিত্র মোহন রায় যেমন ধর যেতেন, তার পাশাপাশি আরো অনেকে যাতায়াত শুরু করলো উত্তরপ্রদেশে, যাদের সাথে ওনার তখন আলাপ হতে শুরু করলো, কারণ উনি তো বিভিন্ন জায়গায় থাকতেন, এক জায়গায় তো থাকতেন না। ওনার সাথে সরস্বতী দেবী বলে একজন থাকতেন, যিনি ওনাকে দেখাশোনা করতেন। এবার উনি, পুলিশ চলে আসতো যেখানে থাকতো, ধর সেখান থেকে চলে যেত অন্য জায়গায়, মানে অপরাধটা কি করলো লোকটা? অপরাধ কিছু না, ধর জানাজানি হয়ে যাচ্ছে। না না, আমি সেটা বলছি না, আমি বলছি যে একটা মানুষের নিজের দেশে সে ফিরেছে, ফিরেও এইভাবে থাকতে হ্যাঁ, হচ্ছে। কারণ এটাই ছিল, উনি যখন দেশে ফিরেছিলেন সেই সময় এটা খুব কঠিন সময় ছিল। আজকের ডেটে যদি দাঁড়িয়ে দেখিস, তৎকালীন সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যারা, হিটলারকে নিয়ে একটা ডকুমেন্টারি আছে নেটফ্লিক্সে, পারলে দেখিস। তো সেইটা খুব ডিফিকাল্ট টাইম ছিল। এটা আজকে 2026-এ বসে ওই 1960-70 ব্যাখ্যা করা যাবে না, ভয়ঙ্কর টাইম। তখন ভারতের উপর সিআইএ, MI5, কেজিবি এরা পুরো একদম নজর রেখে বসে আছে। আমরা আজকের দিনেও জানি কিভাবে হোমি ভাবাকে মারা হয়েছে। তো তখনকার সময় এত সহজ ছিল না, তখনকার দিনে এই বেরিয়ে না আসার পেছনে অনেক রিজন ছিল, এবং নিজের মতন আড়ালে থাকা। এবং সুভাষচন্দ্র তো যেমন নেতার নেতা, তেমন শত্রু না। মানে উনি তার মানে ইন্টারন্যাশনাল টেনশনেরও কারণ ছিলেন। অবশ্যই সিআইএ এর একটা বড় নজর ছিল ওর উপরে, কেজিবির নজর ছিল ওর উপরে। তো স্বাভাবিকভাবে সব বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো খোঁজ লাগাচ্ছিল যে কোথায় আছে বোস। বোস মানে সিআইএ এর একটা বড়, মানে বিগ ফিশ। তো তখন বেরিয়ে আসা তো সহজ ছিল না, এবং তিনি চানওনি বেরোতে, কারণ তৎকালীন ভারতীয় যে রাজনীতি সেটা উনি একদমই ভালোভাবে নিচ্ছিলেন না, ইন্দিরা গান্ধীর আমল, এবং তিনি ভীষণভাবে ক্ষুব্ধ ছিলেন। বিশেষ করে যেটা নিয়ে উনি ক্ষুব্ধ ছিলেন, উনি ডোমিনেন্ট স্ট্যাটাসটা মানতে পারেননি।
এবং যেভাবে দেশটা চলছিল উনি কোনোভাবে সেটা মেনে নেন। ওনার ভিতরে ভীষণ ক্ষোভ ছিল, একটা ভয়ঙ্কর রাগ ছিল, এবং সেটা উনি ওনার অনেক চিঠিতে লিখেছেন, এবং বেশ কিছু জায়গায় উনি লিখতেন যে ইউ ডেড ম্যান, জিন্দা ভূত, মেরা নাম ইস দুনিয়া কি রেজিস্টার সে কাট দিয়া গিয়া হ্যায়। এবং সবাইকে বলেন, খুব বকাঝকা করে কথা বলতেন যারা যেতেন মিট করতেন, এবং বলেছেন, এবং ভীষণ একটা গুরুগম্ভীর গলা, এবং বলতেন যে আমার কাছে কেন এসছো, কি দরকার আমার সাথে, তোমরা আমাকে বিয়ে দিয়ে দিলে, এরকমও বলতেন শুনেছি। বিয়ে দিয়ে দিলে মানে উনি বিয়েটাকে স্বীকার করেননি কখনো নিজে। মানে ওনার বিয়ে? হ্যাঁ, উনি মানে যেটা ওনার বিয়ে নিয়ে বলে, পরবর্তী কংগ্রেস যেটা বলেছিল এমিলি শ্রেঙ্কলের সাথে, হ্যাঁ। সেটা কখনো ভগবানজি স্বীকার করেননি, নেভার। উনি এটা বলতেন যে আমার বিয়ে দিয়ে দিয়েছো তোমরা। এমনকি আমি যখন পরবর্তীকালে চন্দননগরে মমতা দাস যার ভিডিও করেছিলাম, যিনি সুভাষচন্দ্র 67 সালে এখানে এসেছিল বলে দাবি করেছিলেন, তিনিও বলেছিলেন যে, উনি জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি বিয়ে করেছো, তখন বলেছিল যে দুজন পুরুষ স্ত্রী একসাথে কাজ করলে কি বিয়ে করতে হবে? সমাজে তো এখন তো অনেক আধুনিক সময়, এখানে তো কাজের জন্য নারী পুরুষ একসাথে কাজ করে, তাই বলে বিয়ে দিয়ে দেবে আমাকে? এবং উনি কোনদিনও নিজের বিয়ে না, আমরা ভুল জানি। তুই তো জেনেছিস কারো মারফতে, সুভাষচন্দ্র কি তোকে বলেছেন? না, উনি নাকি একটা চিঠি লিখেছিলেন, সেই চিঠিটার বেসিসেই সমস্ত কিছু বলা হয়, যেটা শরৎ বোসকে লিখেছিলেন। দেখ, আমি এই কন্ট্রোভার্সির মধ্যে ঢুকতে চাই না, আমি নিয়ে আলোচনাই করতে চাই না। আমার মনে হয় যে এটা বেনিফিট অফ ডাউট দিয়ে দিয়েছি আমি, বেনিফিট অফ ডাউট বিয়ে না করার দিয়ে দিয়েছি, যেহেতু বিয়ে করা মানে তো আর বেনিফিট অফ ডাউট হয় না। একটা পুরুষ মানুষ জন্মায় তো আর বিয়ে করে না, তাই বিয়ে করেননি ধরে নিচ্ছি। আমি ওই আলোচনাতে যেতেই চাই না উনি বিয়ে করেছেন কি করেনি, কারণ ওটা আমার কাপ অফ টি নয়। আমার মনে হয় যে এটার মধ্যে একটা রহস্য আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওনার এই ভারতবর্ষে থাকা, এবং ওনার সাথে যারা মিশেছিলেন, খুব ক্লোজ মিশেছিলেন, তাদের সাথে আমি বেশ কয়েকজনের সাথে ইন্টারভিউ করেছি, এবং তাদের সাথে বুঝেছি যে উনি একটা আধ্যাত্মিকতা একটা বড় মার্গে চলে গেছিলেন। একজন সেনা সে সন্ন্যাসী হয়ে যায়, এটা খুব ভুল ধারণা। যারা সুভাষচন্দ্র সম্পর্কে পড়েনি তারা এই কথাটা বলবে। কারণ কি জানিস তো, আমি সব জায়গায় বলি, সব ভিডিওতে একটা কথা বলি যে অ্যাটলিস্ট সুভাষচন্দ্র বোসকে যতক্ষণ না আপনারা শ্যামবাজারের ওই স্ট্যাচু থেকে নামাতে পারবেন, ততক্ষণ আপনাদের সুভাষচন্দ্রকে চেনাই হবে না। কারণ সুভাষচন্দ্রকে আমরা চিনিই না। সুভাষচন্দ্রকে আমরা শুধু ভাবি যে উনি একজন সোলজার। উনি একজন সোলজার নন। দেশ এবং পরিস্থিতি ওনাকে সোলজার বানিয়েছিলেন। মানুষ লড়াই স্বেচ্ছায় করে না, লড়াই করাটা প্যাশন নয়। লড়াই মানুষ অস্ত্র তখনই তুলে নেয় যখন মানুষের পিঠ ঠেকে যায়। উনি সেইটা বাধ্য হয়ে করেছিলেন। কিন্তু সুভাষচন্দ্র অনেক বেশি আধ্যাত্মিক। ওনার ছোটবেলাটা যদি কেউ পড়ে তাহলে বুঝতে পারবে উনি মানুষটা ভীষণ নরম মনের ছিলেন, এবং ভীষণ নীতি আদর্শবান ছিলেন। উনি ভীষণভাবে আধ্যাত্মিকতায় বিশ্বাস করতেন। ছোটবেলায় উনি সন্ন্যাস নিয়েছিলেন কৃষ্ণনগরে থাকাকালীন, এবং সেখান থেকে উনি পরবর্তীকালে সাধু মানে গুরুর লাভ করার জন্য উনি, হেমন্ত সরকারেরা সবাই ভারত ভ্রমণ করতে বেরিয়েছিলেন। বেনারস সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন গুরুর লাভে। তারপর তো স্বামী ব্রহ্মানন্দের সঙ্গে দেখা হয়, এবং তিনি তাকে বলেন যে তুমি চলে যাও, তোমার এখনো সন্ন্যাস নেওয়ার সময় হয়নি, তুমি দেশকে সেবা করো। তো সুভাষচন্দ্র আদ্যপ্রান্ত একজন আধ্যাত্মিক পুরুষ। আর আধ্যাত্মিক পুরুষ না থাকলে কখনো সে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় অ্যাডলফ হিটলারের সামনে দাঁড়াতে পারে না। ওই 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 জেদ, ওই মানসিকতা, ওই সম্ভ্রম, ওই সমস্ত কিছু থাকলে, ওই অধ্যাবসায় না থাকলে কেউ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, কেউ জার্মানিতে গিয়ে ওই লেভেল তৈরি করতে পারে না। আজকের ডেটেও আমি রাহুল গান্ধী দাঁড়িয়ে রয়েছেন কোন একজন জার্মান চ্যান্সেলরের সামনে ভাবতে পারি না, ঠিক আছে? সো নরেন্দ্র মোদী ভাবতে পারিস? হি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার, মেবি তার তো পারাটা অস্বাভাবিক না। প্রাইম মিনিস্টার পারতে পারেন, কিন্তু সুভাষচন্দ্র কি প্রাইম মিনিস্টার ছিলেন নাকি তৎকালে? ওরা কংগ্রেসের লিডার ছিল, তাও সেই সময় কংগ্রেস থেকে সে বেরিয়ে গেছে, কংগ্রেস থেকে রিজাইন করে গেছে। ও একটা ফরওয়ার্ড ব্লক নেতা, তাকে গিয়ে অ্যাডলফ হিটলার মিট করবে এমনি এমনি? তুই ভাব, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এমনি কি চারটিখানি কথা নাকি? আজকে ডেটেও হয়তো পারতো না। তো সেই রকম একটা মানুষ এমনি এমনি হয় নাকি? সুভাষচন্দ্রকে যদি যারা পড়তে চায়, জানতে চায়, তার বই পড়ুক, ইন্ডিয়ান পিলগ্রিমস পড়ুক, ইন্ডিয়ান স্ট্রাগল পড়ুক, আমার সুভাষের সঙ্গে 12 বছর পড়ুক হেমন্ত কুমার সরকারের, আমার বন্ধু সুভাষ পড়ুক, দিলীপ কুমার রায়, তাহলে বুঝতে পারবে সুভাষচন্দ্র কেমন ছিলেন। সুভাষচন্দ্র নেতার নেতা এমনি বলা হয় না। উনি কোনোদিনও মানুষকে ঘাড় ধরে ওই ওটনকে কোনোদিনও জুতো মারেনি। ওই যে দেখানো হয়, আমি একটা সিরিজ দেখেছিলাম যে ওকে জুতো মারছে, সুভাষচন্দ্র জুতো মারার লোকই না। ভীষণ ভদ্র মানুষ ছিলেন, প্রত্যন্তভাবে মানুষকে স্নেহ করতেন এবং শ্রদ্ধার সাথে কথা বলতেন মানুষজনের সাথে, কোনোদিনও কাউকে খারাপভাবে কথা বলেননি। এবং ওর বন্ধুরা পর্যন্ত লিখে গেছে সুভাষ কখনো নেতৃত্ব দিত কিন্তু কারোকে জোর জবরদস্তি কিছু করতো না। ও বোঝাতো, কনভিন্স করার চেষ্টা করতো, বুঝিয়ে। কিন্তু নেতা বলে একদম কলার তুলে এসে বলবে এটা করতেই হবে, হি ওয়াজ নট লাইক গুন্ডা। নেতাজি ভারতে এসেছিলেন কোন পথে? চলে যাওয়ার তিব্বতের পথে এসেছিলেন, কিন্তু এই বিষয়ে কোনো নির্দিষ্ট কোনো কিছু জানা যায় না। তিব্বতের পথে এসেছিল, অনেকে বলা যায় ওনার কাছে প্রচুর ম্যাপ পাওয়া যায়, যে ম্যাপগুলো একটা ওইরকম একটা সাধুর কাছে থাকার কথাই না।
আচ্ছা, ওই ল্যাটিটিউড লংটিটিউড মেনশন করেছেন, ওখানে বিভিন্ন জায়গার নাম লিখেছেন হাতে আঁকা, আমি দেখেছি সেগুলো। এমন কোন কাছে চিঠি আছে, একটা খুব সুন্দর চিঠিটা আমার খুব অবাক লাগে পড়লে, যে উনি বলছেন যে যদি হরিপুরা থেকে ওয়েলিংটনের ঘটনাটা না ঘটতো তাহলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতো। ভগবানজি লিখছেন, আচ্ছা। ভাই হরিপুরাতে কি হয়েছিল, হরিপুরাতে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত এই যে হয়েছিলেন। চিঠিগুলো বলছিস, হ্যাঁ। এটার নিচে সই উনি, সইটই না, উনি লিখেছেন বিভিন্ন সময়, বিভিন্ন সময় লিখতেন। আমার কাছে অনেক এটা চিঠি ওনারই আছে, চিঠি, এটা কি করে? কারণ ওনার কাছ থেকে উদ্ধার হয়েছিল ওনার মৃত্যুর পর, ওই রামভবন থেকে যেখানে উনি ছিলেন, ওই সাধুর থেকে পাওয়া গেছিল, ভগবানজির কাছ থেকে। ভগবানজির কাছ থেকে। তো ওইখানে উনি লিখছেন, ওনার হাতের লেখা তো মিলে গেছে, এবং একজন না 2-3 জন এক্সপার্ট বলে দিয়েছেন যে সেম হ্যান্ড রাইটিং। তাহলে তুই কি এটা বিশ্বাস করিস নেতাজি মৃত? আমি জানি নেতাজি মৃত এখনকার ডেটে, হ্যাঁ। হ্যাঁ হি ইজ ডেড, আমি 100% শিওর। কারণ ওনার মৃত্যুটাকেও উনি ধোঁয়াশা রেখে গেছেন, এটাও ওনার প্ল্যান ছিল। এটা নিয়ে অনেক বিতর্ক আছে, আবার এই পডকাস্ট অনেকে দেখে বলবে এত করে স্যাঙ্গুইন কি করে হলো। আমি বলবো আজকে না কালকে এটা প্রমাণিত হয়ে যাবে। হ্যাঁ, এবার উনি সূক্ষ্ম দেহে কোথায় আছেন সেটা অন্য কথা, সেটা অনেকে বলেন, সেই প্রসঙ্গে আমি যেতে চাই না, কারণ ওটা আমার কাপ অফ টি, আমি বুঝি না সেসব, আর জার্নালিস্টের কাজও না সেটা, সেটা নিয়ে আধ্যাত্মিক পুরুষরা আলোচনা করবেন, এটা আবার অন্যদিকে চলে যাবে। বাট তাতে কি হয় কি বলতো, আমাদের ইনভেস্টিগেশনটাকে অনেক বেশি ঘেটে দেয় এইসব আলোচনা। বাট ওনার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, যেমন ধর আমি একটা চিঠি পেয়েছিলাম, আশুতোষ কাহালি বলে একজন লিখেছিলেন, যিনি একজন খুব নামকরা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, অনুশীলন সমিতির। আচ্ছা। এবং ওইটা অনুশীলন সমিতির প্যাডে লেখা ছিল সেটা কুদঘাটে, এবং ওটা ভগবানজির কাছ দিয়ে পাওয়া গেছিল সেই চিঠিটা, এবং যেখানে উনি বলছেন যে উনি গেছেন দেখা করতে, এবং দেখা হয়নি, মাতাজি মানে সরস্বতী দেবীকে উনি একটা চিঠি দিয়ে এসছেন, মানে এই চিঠিটা দিয়ে এসছেন, এবং সেখানে ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, যিনি ত্রৈলোক্য মহারাজ ছিলেন, স্বাধীনতা সংগ্রামী, সেই ত্রৈলোক্য মহারাজের জেলে 30 বছর, উনি 30 বছর জেলে কাটিয়েছিলেন, সেই বইটা উনি ওকে দিয়ে এসেছিলেন, এবং বলছেন যে মহারাজ আমি আপনার আদেশের অপেক্ষায় আছি, আমরা এখন অনুশীলনের লোকজন, যে আপনি অখণ্ড ভারত চেয়েছিলেন, তার জন্য যদি আপনার আমাদের কোনো দরকার পড়ে, আমরা কিন্তু আপনার মানে অপেক্ষায় বসে আছি, আপনি যা নির্দেশ দেবেন তাই হবে। ত্রৈলোক্যনাথ চক্রবর্তী পূর্ব বাংলায় রয়েছেন, উনি আর ফিরছেন না, যেহেতু আপনি এখন আছেন বলে, পূর্ব পাকিস্তান তখনকার সময়, তো আপনি যা বলবেন আমরা সেটা করতে রাজি আছি। আমি যখন কুদঘাটে এসে এটা নিয়ে ছানবিন করলাম, ওরা তো অ্যাকসেপ্ট করে নিল, হ্যাঁ এখান থেকে লেখা হয়েছে, এবং সেটা এখনো রয়েছে কুদঘাটে। সেটা অন্য কথা, ওখানে আবার লড়াই ফড়াই চলছে, নাকি বিয়ে বাড়ি ভাড়া দেওয়ার জন্য চেষ্টা চলছে ওই ভবনটা। ব্যাপারটা হচ্ছে এটা 1 নম্বর। পবিত্রমোহন রায়ের যে যাবতীয় চিঠি, পবিত্রমোহন রায় তো স্বীকার করেছিলেন যে হি ওয়াজ নেতাজি, ওনার ছেলের সাথে আমি কথা বলেছি। পবিত্রমোহন রায় বাংলাদেশ যুদ্ধের সময় চিঠি নিয়ে যেতেন, উত্তরপ্রদেশ থেকে আসতেন এখানে ফোর্ট উইলিয়ামে, স্যার আমাদের মানেক শকে মিট করতেন, ওনার কাছ থেকে লেটার আবার নিয়ে আবার ওখানে চলে যেতেন। তখনকার দিনে আমাকে বল যে ওরকম একটা ফিল্ড মার্শাল, তো পবিত্রমোহন রায়কে কি করতে মিট করতো মুক্তিযুদ্ধের সময়, কার চিঠি দিত? বলেছেন পরিষ্কার পবিত্রমোহন রায়ের ছেলে রণেন্দ্র মোহন রায় যে আমার বাবার নেতাজির চিঠি নিয়ে আসতেন, এবং সেটা মানেকশকে দিতেন, এবং মানেকশ সেই তার উত্তরও দিতেন তাকে। এরকম হাজারো তথ্য ওখানে পড়ে রয়েছে। সবচেয়ে বড় কথা, রামকথা সংগ্রহালয়ে যে জিনিসগুলো ছিল সেগুলো সরিয়ে দিল কেন, সরালো কেন? নেতাজি না বলে? আমার বক্তব্য, যে কমিশনটা গঠন করলো, সে যে রায় দিল যে ও হি ওয়াজ নট নেতাজি, গুমনাই বাবা, আমার বক্তব্য হচ্ছে ওখানে তো যে মহিলা বলেছিলেন যে ওনারা চিঠি পেয়েছিল, ওই বিষ্ণু সাহা, জানিস তো, একটা চিঠি ছিল, সেই চিঠিটার মধ্যে লেখা ছিল যে আপনি যদি আমার নেতাজির জন্মদিন আমাদের বাড়িতে আসেন আমরা খুব খুশি হব। তো সাহা ওই চিঠিটা থেকে বললো নেতাজির জন্মদিনে যদি ডাকা হয় তাহলে তো উনি নেতাজি নন, তাহলে ফলোয়ার। এবার যিনি এটা, যার চিঠির ভিত্তিতে এটা লেখা, মানে উনি রায়টা দিলেন, কনক্লুড করলেন, তাকে আমি ধরলাম এখানে কলকাতাতে। তিনি বললেন আমি এসব জানি না, আমাকে তো জিজ্ঞেসও করেনি। তো আমি চিঠিটা কবে লিখেছি মনেও নেই, ছোটবেলায় 80 সালে লিখেছিলাম, তখন আমি ছোট ছিলাম। আমার বাবা সন্তোষ ভট্টাচার্য, উনি তো স্বাধীনতা সংগ্রামী ছিলেন, উনি তোমাকে কোলে করে বসিয়ে বলবেন না যে মা জানো তো আমি সুভাষচন্দ্র বসুর সঙ্গে দেখা করতে চাই, কিন্তু আমরা সবাই জানতাম। লেক মার্কেট থেকে জিনিসপত্র আমি, আমার মা, বাবা সবাই কিনতাম, পুজোর সময় বাবা নিয়ে যেত ওখানে। এবং চিঠিটা আমি লিখেছি, কিন্তু আমরা 100% বিলিভ করি তিনি নেতাজি। তাহলে বাপ যারা বিলিভ করে তাদের চিঠির ভিত্তিতে সমস্ত জিনিস সমাধি সরিয়ে দিল। আমি কেন নেতাজি নিয়ে ইন্টারেস্টেড তুই জিজ্ঞেস করছিস না? রাম মন্দির প্রতিষ্ঠা হলো আজ থেকে 2 বছর আগে, না 1 বছর আগে? 2 বছর, 2 বছর, 3 বছর হয়ে গেছে। তো যে লোকটাকে আজকে আমরা হারিয়ে ফেললাম, সে কি আমাদের কম বড় রাম আমাদের দেশে? তো একটা রামকে প্রতিষ্ঠা করলাম, আরেকটা রামকে ভাসিয়ে দিলাম। কারণ রাম মন্দির ট্রাস্টকে সবকিছু দিয়ে দিয়েছে ওরা, কারণ ওই মিউজিয়ামটা রাম মন্দির ট্রাস্টের পার্ট ছিল।
রাম মন্দির ট্রাস্ট সব জিনিসগুলোকে তুলে আবার গভর্নমেন্টকে দিয়ে দিচ্ছে, ওগুলো লাগবে না আমাদের, ওদের রামের জিনিস না। তাহলে এক রামকে প্রতিষ্ঠা করতে গিয়ে আরেক রামকে আমরা ভাসিয়ে দিয়েছি গঙ্গায়। সুভাষচন্দ্র বোসের ইতিহাস আমরা লুকিয়ে ফেলেছি। রাম মন্দির নিয়ে বা এত চর্চা হচ্ছে, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, হতেই পারে, কিন্তু রামকে প্রতিষ্ঠা করতে গিয়ে আরেক রামকে লুকালাম, কারণ দুটো একই সঙ্গে যুক্ত রয়েছে, দুটোই অযোধ্যা। আর অযোধ্যাতেই ওনার যাবতীয় সামগ্রীগুলো পড়ে রয়েছে। মাহফেজ খানার মধ্যে আজও পড়ছে তার যাবতীয় চিঠি, জামা কাপড়, সমস্ত কিছু ওর মধ্যে রয়েছে, যেটাকে আমরা খোলার কোনো জায়গায় নেই, ওগুলো মাহফেজ খানায় পড়ে রয়েছে। আর যেটা বলছি এটা তো মিউজিয়াম না, আমি বলছি আমি যেটা একটু আগে বলার চেষ্টা করছিলাম তোকে, যে কংগ্রেসের সঙ্গে আমি বুঝলাম বিরোধিতা বা বিজেপি চায় না, কারণ BJP হচ্ছে হ্যাঁ। বিজেপির প্রবলেম না, ইন্ডিয়া অ্যাজ আ নেশন বদনাম হয়ে যাবে, এটা বিজেপির প্রবলেম না, এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রবলেম, এটা কংগ্রেস বা বিজেপির সমস্যা নয়। কারণ তৎকালীন সময়ে আইবি টাইবিকে কাজে লাগিয়ে দিয়েছিল নেহরু। হ্যাঁ, মানে বদনাম হলে তো কংগ্রেসের হবে। না না, ইন্ডিয়া অ্যাজ এ নেশন হবে। তুই তোর দেশের লিবারেটরি এগেনস্টে দেশনায়কের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এটা সারা দেশের কাছে বিজ্ঞাপনটা কি ভালো যাবে ইন্ডিয়া? তুই একটা ফাইল খুলবি, 10টা ফাইল অন্য দেশেরও বেরোবে, তারা কি অ্যাকসেপ্ট করবে? কূটনীতিক সমস্যা হয়ে যেতে পারে, বিবাদ হয়ে যেতে পারে রাশিয়ার সাথে, ইউএস এর সাথে, ইংল্যান্ডের সাথে। তারা কেন তাদের পুরনো ফাইলস খুললে এখন তারা অ্যাকসেপ্ট করবে? আর এখনকার দিনে ইন্টারন্যাশনাল খবর বিশাল হয়ে যায়, একটা খবর ঘটলে যে সুভাষচন্দ্র বোসকে দেশে না আনার জন্য এরা ষড়যন্ত্র করেছে, যদি বাইরে বেরিয়ে যায় তাহলে এরা ইন্টারন্যাশনালি লজ্জায় পড়ে যাবে ইন্ডিয়া। নেহরু ফ্যাক্টর না, হি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া না। আজকে আইবির একটা ফাইল বেরিয়ে গেছিল 1948-এর, যে ইন্ডিয়ান আইবি MI5-কে বলছে সুভাষচন্দ্র বোসের পরিবার তারা তাদের স্নুপিং হচ্ছে। 48-এও লেট 60s অব্দি হয়েছে, বিধানচন্দ্র রায়ের আমলে। ভাই, একটা স্বাধীন দেশে তুই একটা দেশের নেতার এগেনস্টে স্নুপিং করছিলিস কেন? তাও সে সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোস তো বিমান দুর্ঘটনায় মরে গেছিল ভাই। আজকে যে নেতাজির পরিবারের লোকেরা বড় বড় কথা বলে, আমি এই যে নেতাজির সূর্যনা চন্দ্র কি আছে তাকে আমি বলতে চাই, তার বাবার পিছনে লোক কেন যেত? উনি তো জেন্টসদের নিয়ে দল করছেন, আজাদ হিন্দ পার্টি। বিষয়টা হচ্ছে তাহলে কেন তার বাবার পিছনে গোয়েন্দারা যেত? তার বাবা যখন কোর্টে যেত ব্রিফকেস ধরার জন্য, তার বাবা একদিন বলেছিল ব্রিফকেসটাও ধরতে পারে না, তো ভারী, সবসময় দেখেন গোয়েন্দাদের। তার মানে স্নুপিং হয়েছিল না, তোরা তো জানে এটা। সো ব্যাপারটা হচ্ছে সব ফ্যালাসি, এটাই হচ্ছে ঘটনা। একদম শেষ জায়গায় আমরা পৌঁছে গেছি। কারণ সত্যি কথা বলতে কি, কুণালের সঙ্গে যখনই বসি নেতাজিকে নিয়ে আরো অনেক কথা হয়তো থাকে, যেগুলো সব সময় সামনে আনাটাও মুশকিল হয়ে যায়। যাই হোক, একদম শেষ করব একটা বিষয় তোকে জিজ্ঞেস করি। তুই অনেকবার কথার মাঝখানেই বলছিলি যে তোর জার্নালিস্ট সত্তাটা যেহেতু আছে, তাই তোর খোঁজও আছে। তুই ছাড়লি কেন মিডিয়া? বলেছিলাম ভিডিও বানিয়ে, মিডিয়াতে কিছু নেই আর রাখা নেই। মিডিয়া এখন একটা বেসিক্যালি বিজনেসের জায়গা হয়ে গেছে, ব্যবসা, প্রপাগান্ডা, পলিটিক্যাল প্রপাগান্ডা, বিজ্ঞাপন। মিডিয়াতে কোনো নীতি আদর্শ নেই, চিৎকার চেঁচামেচি, কিছু ব্রেকিং নিউজ, কিছু ইনসিডেন্ট, কিছু পলিটিক্যাল ড্রামা, এর বাইরে মিডিয়াতে কোনো খবর হয় না। মিডিয়ার সেই মজাটা নেই যে সংবাদ মাধ্যমের কাজটা কি, যে আমাদের চোখটা খোলা থাকার দরকার পড়ে না, কারণ চারিপাশে চোখ খুলে রেখেছে সংবাদ মাধ্যম, আমরা সেফ আছি। কিন্তু যদি মিডিয়া বায়াসড হয়ে যায়, মিডিয়ায় যদি পয়সাকে শুধু বিজ্ঞাপনের জন্য বা বিজ্ঞাপন আসবে বলে রাজনৈতিক ঝান্ডা ধরে ফেলে, তাহলে সেখানে নীতি আদর্শের জায়গাই নেই না। তো স্বাধীনতা চলে যায় এক, আর দ্বিতীয়ত মিডিয়াতে কিছু ওল্ড স্কুলিং লোকজন বসে আছে, যারা চর্বিত চর্বণ ছাড়া কিছু বোঝে না, যাদের কাছে মিডিয়াটা হচ্ছে সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে রাত অবধি কতগুলো উইন্ডো হবে, কটা মানে ব্রেকিং নিউজ ধরানো গেল। আমি মাঝে মাঝে বলি যে কেউ চ্যানেল দেখতাম 100 ক্যামেরায় লাইভ দেখাও, 10টা ক্যামেরাতে 100টা ছবি তুলে লাইভ দেখাচ্ছে, মানে জাস্ট মানুষকে বোকা বানানো। তারপরে দেখ, একটা ব্যাপার হচ্ছে জার্নালিস্টদের যে ব্যক্তিগত সত্তাটা, মানে ব্যক্তিগত মতামতের জায়গাটা এত বেশি হয়ে গেছে না, এইটা জার্নালিস্টদের হওয়ার কথা নয়। জার্নালিস্টিক ভিউজ থাকতে পারে, বাট ব্যক্তিগত মতামতের জায়গা নেই জার্নালিস্টদের। জার্নালিস্টরা সবসময় তথ্য এবং প্রমাণের উপর বেস করেই কথা বলে, কিন্তু এত বেশি জার্নালিস্টিক ভিউজগুলো ব্যক্তিগত লেভেলে চলে গেছে যে পাবলিক বুঝে গেছে যে এরা এজেন্ডা ওয়াইজ চলে। মিডিয়াতেও দেখবি যে এই জার্নালিস্টটা শুধু এই পলিটিক্যাল পার্টির হয়েই বলে। সে তো ইউটিউবের বিরুদ্ধে, এরকম ইউটিউবারদের বিরুদ্ধে তারা তো স্বতন্ত্রভাবে কাজ করছে, তারা তো স্বতন্ত্র।
তো স্বতন্ত্রভাবে তুমি তাকে অ্যাভয়েড করতেই পারো, সেটা কোনো মিডিয়া হাউস না। ইউটিউবের কন্টেন্ট মানে তুই যদি মিডিয়ার ক্ষেত্রে এই সমালোচনার জায়গাটায় থাকিস, তাহলে ইউটিউবের কি সব কন্টেন্ট দেখবো না, আমি বলছি যে মিডিয়া তো একটা হাউস, সে তো একটা সংস্থা, ব্যক্তিসত্তার জায়গা তো রয়েছে, সেই জন্য বেরিয়ে এসে আলাদা চ্যানেল করেছে তারা, তাদের ব্যক্তিগত প্রপাগান্ডা করছে বলে। তুই খুশি ইউটিউব করে? হ্যাঁ অবশ্যই, আমি স্যাটিসফাইড, ভেরি মাচ স্যাটিসফাইড। ইউটিউবে প্রপাগান্ডা করছে লোকজন, সেটা তো নয়, সে তো সারা জীবনই করতে পারে। কেউ কেউ আছে নাম না ধারী নেতাই, অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি তারা নেতাই, বেসিক্যালি তারা নাম নিচ্ছে। এখন যেমন কিছু কিছু লোক ইউটিউবে আবার নতুন করে জয়েন করছে প্রপাগান্ডা করার জন্য, আমি সেটা বুঝতে পারছি। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ইউটিউবে এখন প্রপাগান্ডাটা নতুন করে শুরু হচ্ছে, আর চ্যানেলের মাধ্যমে হচ্ছে না, চ্যানেলের উপর মানুষের আস্থা উঠে গেছে। তাই বলে আমি এটা স্বীকার করি না যে লোকজন মারধর করবে ইউটিউব মানে সাংবাদিকদের, কিন্তু সেটা যেমন ঠিক না, প্লাস আবার সাংবাদিকরা তো সেই জায়গাটা তৈরি করে দিয়েছে না। বেশ, শেষ করবো আজকে। ভোটের আগে কোনো প্রস্তাব পেয়েছিলি কোনো দল থেকে লড়ার জন্য? কোনোদিনও পাইনি, পয়সা পেয়েছিলাম ভিডিও করার জন্য, করিনি কারণ তোকে তো কোনোদিনও দালাল করবো না। শব্দটাও শুনতে হয়েছে মনে হয়। দেখ ভাই, আমি একটা কথা বলি, পরিষ্কার কথা, আমি 4 জন লোককে নিজের জীবনের এক্ষেত্রে আদর্শ মনে করেছি, এক্ষেত্রে এই বিতর্কের ক্ষেত্রে। নাম্বার 1 গৌতম বুদ্ধ, তারপরে শ্রী চৈতন্যদেব, তারপরে স্বামী বিবেকানন্দ এবং তারপরে সুভাষচন্দ্র। তুই 4 জনকে ভেবে দেখ, এই 4 জন মানুষ তাদের গোটা জীবন দিয়েছে মানুষের জন্য, তাদের জীবনটা চলে গেছে শুধু মানুষের জন্য। গৌতম বুদ্ধকে বিষ খাই মেরে দিয়েছে, চৈতন্যদেবকে মেরে গুম করে দিয়েছে পুরীর মন্দিরের মধ্যে, বিবেকানন্দর নামে কেচ্ছা কুৎসা নোংরা নোংরা কথাবার্তা, বিবিকা আনন্দ অ্যাফেয়ার্স তার নাকি ভগিনী নিবেদিতার সাথে, মিট ইটিং মঙ্ক, যেদিনকে মারা গেছিলেন ওই লোকটা বলেছিল, কলকাতার বিখ্যাত একটা সংবাদপত্রে খবর বেরিয়েছিল, দ্য মিট ইটিং মঙ্ক অফ বেলুর মঠ ইজ ডেড। বিবেকানন্দকে যা অসভ্যতামি শুনতে হয়েছে, নোংরামি শুনতে হয়েছে, আজকে বিবেকানন্দ নেই তাই তাকে মহান বানিয়ে রেখেছে লোকজন। কিন্তু বিবেকানন্দ নিজের 39 বছর বয়স অব্দি যে কষ্ট পেয়েছেন এই কলকাতাতে এই বাঙালিদের দ্বারা, আর সুভাষচন্দ্র তো হিস্ট্রি হয়ে গেছে। তো এরা যদি বদনাম হয় ভাই, হাম কোন ক্ষেত কি মূলি হ্যায়। ঠিক আছে, বেশ, আজকে শেষ করবো। তোর একটা বার্তা অনন্ত মহারাজের জন্য। ভুলভাল লোকদের নিয়ে আমি কি বলবো, অনন্ত মহারাজ, ও মহারাজই না, প্রথমত নাম অনন্তই নয়, সেটাও তো ফেক। শোন, অশিক্ষিত লোকেদের যখন রাজনীতিতে তুই আনবি, তো তারা তো এটাই প্রসব করবে না, একটা অশিক্ষিত লোক যে তার ক্ষমা চাওয়ার বয়ানটাও ঠিকঠাক বাংলায় পড়তে পারে না, সে কতগুলো অশিক্ষিতকে ইনফ্লুয়েন্স করছিল। তারা নাকি বলছিল রাজবংশী সম্প্রদায়কে বদনাম করার চেষ্টা করছিল। এদের কিছু না, বিজেপির মানে গুড বুকে তো নাম উঠতো না, সেই কারণে একটুখানি হাইলাইট হয়ে নিজের লোকের নামটা পরিচয় চিনিয়ে দিল লোককে, অনন্ত মহারাজ। একটা ডেমোক্রেসি চলছে ইন্ডিয়াতে, কিসের মহারাজ? গণতন্ত্রের দেশে কখনো মহারাজা হয় নাকি আজকের দিনে? সো ওই সব লোককে কি বার্তা দেশ যোগ্য নাকি ও বুঝবে নাকি? বেশ, আজকের এপিসোডটা এখানে শেষ করব। কুণালকে ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য, এবং আমরা চাইবো যে আরো মানে তোর খোঁজ চলুক, তোর খোঁজ চললে আমরা অনেক কিছু জানতে পারবো। এবার বইটা সেকেন্ড পার্টটাও আসছে আচ্ছা, বইমেলাতে। বাহ, তাহলে তো খুব ভালো কথা। আর তো কয়েক মাসই বাকি বইমেলা, তাহলে আমরাও আগ্রহের সঙ্গে অপেক্ষা করবো। এবং কুণাল, সত্যি বলছি, তোর কাজ চলুক, যেন না থামে, কারণ আমাদের সত্যি আরো অনেক কিছু এরকমই জানার বাকি রয়েছে। ভারতবর্ষের জানার রয়েছে, ভারতের বাইরে গোটা বিশ্বের জানার রয়েছে। নেতাজিকে নিয়ে অনেক কথা। ভালো থাকিস। হ্যাঁ, তুইও ভালো খুব থাকিস। ভালো থাকিস। আর আজকে এখানেই শেষ করছি এই পডকাস্ট।